ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 297 আসন ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ ইসির। শিগগিরই হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। গণতান্ত্রিক মূল্যবোধে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশা, গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান আলী রিয়াজের। ভূমিধস জয়ের পর প্রত্যাশা পূরণের চাপে বিএনপি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষক। পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকটও। বিকট শব্দে ঘুম ভাঙে স্থানীয়দের। চাঁপাইনবাবগঞ্জে বাড়িতে হাত বোমা তৈরির সময় বিস্ফোরণে নিহত 2, আহত 3। পুরো এলাকা ঘিরে রেখেছে পুলিশ। নির্জনতা কাটিয়ে প্রকৃতিতে বসন্তের রং, ফাগুন হাওয়ায় ভালোবাসার উৎসব। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বর্ণিল আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে গণভোটের ফলাফলের গেজেটও প্রকাশ করেছে ইসি। শুক্রবার রাতে নির্বাচন কমিশনের আদেশক্রমে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী সংসদ সদস্য ও গণভোটের ফলাফল প্রকাশ করে এই গেজেট জারি করেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। এখন নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার আয়োজন করা হবে। শিগগিরই হতে পারে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ। গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে 300 আসনের মধ্যে 299 আসনে ভোট গ্রহণ হয়। এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। সরাসরি যাচ্ছি তার কাছে। দেখুন, নির্বাচন শপথের আনুষ্ঠানিকতার আগে একটা ইনফরমেশন আপনাকে দিয়ে রাখি। সেটি হলো যে কিছুক্ষণ আগে ঢাকা 13 আসনের বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আল্লামা মামুনুল হক নির্বাচন কমিশনে এসেছিলেন এবং তিনি এসে তার আসনের ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন। বিশেষ করে যে সমস্ত ভোট বাতিল করা হয়েছে সেগুলো নতুন করে গণনার দাবি নির্বাচন কমিশনে কিছুক্ষণ আগে জানিয়েছেন। তবে গণমাধ্যমের সঙ্গে তিনি কোনো কথা বলেননি। আর দ্বিতীয়ত হচ্ছে যে বিষয়টি, এখন তো যেহেতু নির্বাচন কমিশন সরকারিভাবে সংসদ সদস্যদের ফলাফল প্রকাশ করেছেন, নির্বাচনের ফলাফল প্রকাশ করেছেন, এখন পরবর্তী প্রক্রিয়াগুলো কীভাবে হবে, শপথ গ্রহণ অনুষ্ঠান, তারপর মন্ত্রিপরিষদ গঠন, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে। আমরা যতদূর জানতে পেরেছি যে শপথ গ্রহণ প্রক্রিয়া হয়তো 2-1 দিনের মধ্যেই শুরু হবে। নির্বাচন কমিশন সেই নিয়ে তো কাজ করছেন, পাশাপাশি যে সংসদ সচিবালয় এই নিয়ে প্রস্তুতি একটা নিয়েছেন যে সংসদ সচিবালয় সেই শপথ গ্রহণ অনুষ্ঠান কীভাবে করা যায় সেই নিয়ে ব্যস্ত। এখন পর্যন্ত যেটি জানতে পেরেছি যে প্রশ্নগুলো আসছে যে শপথ আসলে কে পড়াবেন, যেহেতু সংবিধান যে স্পিকার এবং ডেপুটি স্পিকার করানোর কথা ছিল, তাদের যেহেতু এখন অনুপস্থিতি, স্পিকার নেই, স্পিকার পদত্যাগ করেছেন, তারপর ডেপুটি স্পিকার কারাগারে, তাদের অনুপস্থিতিতে আসলে এই শপথ কার্যক্রম, সংসদ সদস্যের শপথ কার্যক্রম কে করাবেন। এখন সংবিধান অনুযায়ী দেখা যাচ্ছে যে রাষ্ট্রপতির পরামর্শ, রাষ্ট্রপতির নির্দেশনাক্রমে বা প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি একটা নির্দেশনা দেবেন। তার নির্দেশনাক্রমে হয়তো প্রধান বিচারপতি জুবার আহমেদ চৌধুরী সোমবারের মধ্যে সেই শপথ অনুষ্ঠান করতে পারেন। তবে যদি 3 দিন পেরিয়ে যায়, যেহেতু শুক্রবার গেজেট প্রকাশিত হয়েছে, শনিবার, রবিবার এবং সোমবার যদি পেরিয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে হয়তো আরেকটি বিধান রয়েছে যে প্রধান নির্বাচন কমিশন সেই শপথ হয়তো পড়াবেন। তারপরে হয়তো পরবর্তী প্রক্রিয়া সরকার গঠন প্রক্রিয়া শুরু হবে। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। পরবর্তীতে হয়তো আপনাদের অন্য কোনো নতুন আপডেট জানতে পারবো। নির্বাচন কমিশন অফিস থেকে সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ শাফি। নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয় পাওয়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক অভিনন্দন বার্তায় এ জয়কে দেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক ধারাবাহিকতার জন্য গুরুত্বপূর্ণ মাইলফলক উল্লেখ করে তিনি বলেন, বিএনপির বিপুল সংখ্যাগরিষ্ঠতা জনগণের সুস্পষ্ট রায়ের প্রতিফলন। এই রায় দেশের সাংবিধানিক ধারাবাহিকতা ও প্রাতিষ্ঠানিক স্থিতিশীলতার ক্ষেত্রে ঐতিহাসিক গুরুত্ব বহন করবে বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। রাষ্ট্র পরিচালনার গুরুদায়িত্ব পালনে তারেক রহমানের প্রজ্ঞা, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনকল্যাণমুখী চেতনার প্রতি আস্থা প্রকাশ করে তিনি বলেন, তার নেতৃত্বে দেশ এগিয়ে যাবে স্থিতিশীল ও উন্নয়নমুখী পথে। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করায় তারেক রহমানকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টা।
গণভোটের ফলাফল থেকে স্পষ্ট হয়েছে জনগণ আর পুরনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডক্টর আলী রিয়াজ। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, গণভোটের রায় জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি। এই রায় থেকে এটা স্পষ্ট যে বাংলাদেশের নাগরিকদের বৃহদাংশ আর পুরনো ব্যবস্থায় ফিরে যেতে বা স্থিতাবস্থা বহাল রাখতে চান না। তারা চান পরিবর্তন, রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার। গণভোটে দেয়া জনগণের রায়কে কেবল সংখ্যার বিবেচনায় দেখলেই হবে না। জনগণের এই রায় হচ্ছে 2024 সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা প্রাণ দিয়েছেন, যারা আহত হয়েছেন, যারা অকুত ভয়ে লড়াই করেছেন, তারা আমাদের ওপর যে দায়িত্ব অর্পণ করেছেন তার স্বীকৃতি। নির্বাচনে রেকর্ড বিজয়ের পর সংবাদ সম্মেলনে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বিকেল 3টায় রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে হবে এই সংবাদ সম্মেলন। শুক্রবারও গভীর রাত পর্যন্ত গুলশানে নিজ কার্যালয়ে লম্বা সময় অবস্থান করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন দলটির নেতারা। দলীয় সূত্র বলছে, নতুন সরকার গঠন নিয়ে দফায় দফায় বৈঠক করেন তারেক রহমান। গভীর রাত পর্যন্ত বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। রেকর্ড জয়ে সরকার গঠনের পথে বিএনপি, তবে বেশ কিছু জটিলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে হবে নতুন সরকারকে। আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক পরিবেশ স্বাভাবিক রাখাই বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অংশীজনরা। এছাড়া কর্মসংস্থান তৈরি সহ অর্থ ও বাণিজ্য সংকট কাটাতে কাজে লাগাতে হবে পূর্ব অভিজ্ঞতা। দিন দরবারে সহজ শর্তে জোর দিতে হবে বিশ্ব বাণিজ্যেও। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। গণ অভ্যুত্থান থেকে গণতান্ত্রিক নির্বাচন, জনগণের ম্যান্ডেটে 2 শতাধিক আসনে জয়ী হয়ে সরকার গঠনের অপেক্ষায় জাতীয়তাবাদী দল বিএনপি। 1.5 দশকের বেশি সময় ধরে রাজনৈতিক ও গণতান্ত্রিক সংকট থেকে উত্তরণের মসৃণ পথ রচনা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভূমিধস বিজয় পেলেও বিএনপিকে বেশ চাপে ফেলবে দেশের সার্বিক অবস্থা। একদিকে রাজনৈতিক জীবনে দেশের দীর্ঘদিন শূন্যতার পর প্রথম সরকার প্রধানের দায়িত্ব নেবেন তারেক রহমান। অন্যদিকে আওয়ামী শাসন আমলে ধ্বংস হওয়া কাঠামো মেরামত, বিভিন্ন খাত সংস্কার, রাজনৈতিক মেলবন্ধনে স্থিতিশীল পরিবেশ তৈরির মতো চ্যালেঞ্জ রয়েছে বিএনপির সামনে। আইন শৃঙ্খলা, দেশের যে অবনতি হয়েছে বা মানুষের যে জননিরাপত্তার ক্ষেত্রে যে একটা ঘাটতি তৈরি হয়েছে সেটি পূরণ করা, রাজনৈতিক অঙ্গনে অস্থিরতাটা দমন করে সেখানে একটা রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা। নতুন সরকারকে সবচেয়ে কঠিন পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকট। নরবরে আর্থিক প্রতিষ্ঠান, যখন তখন মূল্যস্ফীতির চোখ রাঙানি, রফতানি সম্প্রসারণ, অভ্যন্তরীণ বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি সহ রয়েছে বছরের শেষ সময়ে এলডিসি গ্র্যাজুয়েশন। অংশীজনদের পরামর্শ, রাজনৈতিক অভিজ্ঞতাকে পুঁজি করে দ্বিপাক্ষিক বাণিজ্যে জোর দিতে হবে বাংলাদেশকে। এই সরকার উত্তরাধিকার সূত্রে একটা ভঙ্গুর অর্থনীতি নিয়ে তাকে যাত্রা শুরু করতে হবে এবং সেই অর্থনীতিকে পুনরুজ্জীবিত করে এই সরকার আগামী দিনে তাদের 5 বছরের যে পরিকল্পনা, জনগণের জন্য যে পরিকল্পনা উপস্থাপন করেছে সেগুলো বাস্তবায়নের জন্য একটা অর্থনৈতিক আমরা বলবো যে সমৃদ্ধ না হলেও একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা, এটা এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বাংলাদেশের এখন উচিত হবে যে অনেকগুলি বাইল্যাটারাল এফটিএ এর দিকে মনোযোগ দেওয়া, পার্টিকুলারলি ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, ইউকে, যেখানে আমাদের আরএমজি সেক্টরের একটা বড় রকমের ভূমিকা আছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সাউথ ইস্ট এশিয়া। কারণ আমাদের ইমিডিয়েট নেইবার হিসেবে মায়ানমারের সাথে সম্পর্কটাকে এখন বাণিজ্যের ভিত্তিতে দেখা দরকার, হিউম্যানিটেরিয়ান বা পলিটিক্যাল ভিত্তিতে না, যেটা আমাদেরকে সহায়তা করবে আসিয়ান এবং অন্যান্য মার্কেটগুলিতে অ্যাক্সেসের জন্য। দলীয় শৃঙ্খলার পাশাপাশি নেতাকর্মীদের নিয়ন্ত্রণের ক্ষেত্রেও বিএনপিকে গুরুত্ব দেওয়ার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। বিএনপি 2/3 মেজরিটি পেয়ে গেছে। 2/3 যে সংকটটা আমরা বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘ সময় ধরে দেখছি, যে দলের মধ্যে স্বৈরাচারী মনোভাব তৈরি হয়ে যায়। হয়তো দলের প্রধানের মধ্যে হয় না, কিন্তু দলের সর্বস্তরে যে আমরা সব কিছুর মালিক এখন আমরা, সুতরাং ওই যে সমস্যাটা, এটাই হবে বড় সংকট। বিএনপির হাত ধরে নতুন বাংলাদেশের গণতন্ত্র সুসংহত হওয়ার আশা বিশ্লেষকদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে জয়ী প্রার্থীদের ঘিরে কর্মী সমর্থকদের উচ্ছ্বাসের খবর জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে।
চট্টগ্রাম 5 হাটহাজারী আসন থেকে নির্বাচিত হয়েছেন বিএনপির নেতা, কেন্দ্রীয় নেতা মীর হেলাল। আমরা আপনার কাছে জানতে চাইবো, এই যে একটা দুর্গম আসন বা একটা কঠিন আসন থেকে জিতে আসছেন, চ্যালেঞ্জটা কেমন ছিল? আলহামদুলিল্লাহ, হাটহাজারী এবং বায়েজিদ আংশিক আমাদের এই আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যেনারা নির্বাচন করেছেন, এবার সর্বোচ্চ ভোটে এই এলাকাবাসী আমাদেরকে নির্বাচিত করেছেন এবং আমি মনে করি তারা বিএনপির উপর এবং আমাদের উপর আস্থা রাখতেন চায় যেন আমরা হাটহাজারী এবং এই বায়েজিদ আংশিক এলাকাটাকে উন্নত করি এবং অপরাধ মুক্ত করি। ইনশাল্লাহ ওনারা আমাদের উপর যে আস্থা রেখেছেন, জীবনের মূল্য দিয়ে হলো সে আস্থা আমরা অটুট রাখার চেষ্টা করব। চট্টগ্রাম এমনিতে বিএনপির ঘাঁটি, সেখানে অক্ষুণ্ণ দেখতে পেরেছে এবং সাগরিক দায়িত্ব পালন করেছেন আপনি, সে অনুভূতিটা কেমন এবং কিভাবে অক্ষুণ্ণ রাখতে পারলেন? চ্যালেঞ্জটা কিছু নেতা জনাব তারেক রহমান আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, আলহামদুলিল্লাহ 16টা সিটের মধ্যে 14টাই আমরা ব্যাপক ব্যবধানে বিজয়ী হতে পেরেছি। এটা চট্টগ্রাম মানুষের প্রতি, চট্টগ্রামবাসীর প্রতি আমাদের সবার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ওনারা প্রমাণ করেছেন ওনারা আস্থা রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপর এবং জনাব তারেক রহমানের উপর। কি চট্টগ্রামবাসীর জন্য আপনার উপহার কি দিবেন এবার বলেন? চট্টগ্রামবাসীর জন্য যে কর্মপরিকল্পনা, এটা আমাদের শেষ জনসভায় আমাদের নেতা জনাব তারেক রহমান বলেছেন, বাণিজ্যিক রাজধানীকে শুধু শাব্দিক অর্থে নয়, বাস্তবিক অর্থে বাণিজ্যিক রাজধানী আমরা ইনশাল্লাহ করব এবং একই সাথে চট্টগ্রামের যে অসহনীয় যানজট, জলাবদ্ধতা সহ আমাদের এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সহ এবং সকল মতের স্বাধীনভাবে যেন প্রকাশ করা যায় সেই ব্যবস্থার জন্য আমরা প্রাণপণ চেষ্টা করে যাবেন। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম 5 আসনের বিএনপি থেকে নির্বাচিত প্রার্থী মীর হেলালের সাথে। তিনি বিএনপির সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করেন চট্টগ্রামে এবং চট্টগ্রামে যে 16টির মধ্যে 14টি আসন জয়লাভ করেছে, তার মধ্যে কৃতিত্ব রয়েছে নেতা কর্মীদের এবং সাধারণ মানুষ। আলোচনা করছিলাম আমরা, সেই আলোচনা এখানে শেষ করছি। যুক্ত ছিলাম চট্টগ্রামে। শান্তিপূর্ণ ও নীতিনিষ্ঠ বিরোধী শক্তি হিসেবে সরকারকে জবাবদিহির আওতায় রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে কথা জানান তিনি। একই সঙ্গে দীর্ঘ প্রচারণায় যুক্ত কর্মী, সমর্থক ও স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন জামায়াত আমির। পোস্টে জামায়াতের আমির বলেন, ভয়ভীতি ও হয়রানির মুখেও তাদের সাহস গণতন্ত্রকে শক্তিশালী করেছে। ফলাফলে হতাশা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, ৭৭টি আসন ভবিষ্যতে তার দলকে শক্ত ভিত্তি দেবে। পোস্টে জনগণের রায়, আইনের শাসন ও স্থিতিশীল গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি আবারও সম্মান জানান তিনি। সময় সংবাদে আরও থাকছে, রাজধানীতে ঊর্ধ্বমুখী মুরগির বাজার বাড়ছে, সবজির দর সরবরাহ সংকটই কারণ দাবি বিক্রেতাদের। স্থিতিশীল চাল সহ মুদি পণ্য নির্বাচনী দামাডলে জমেনি রমজানের। চাঁপাইনবাবগঞ্জে ঘরের হাত বোমা তৈরির সময় বিস্ফোরণের ঘটনায় ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। এই মুহূর্তে চাঁপাইনবাবগঞ্জে ঘটনাস্থলে আছেন রিপোর্টার জাহাঙ্গীর আলম, সরাসরি যাচ্ছি তার কাছে। একদম ভোরে, কাকডাকা ভোরেই আসলে ককটেল বা হাত বোমার বিকট শব্দে এখানকার ঘুম ভাঙে এখানকার স্থানীয় বাসিন্দাদের এবং তারা এসে দেখতে পায় এই আমার ঠিক পেছনে যে বাড়িটি রয়েছে, বাড়ির একটি ঘরের মধ্যেই আসলে ককটেল বা হাত বোমার যে বিস্ফোরণ সেটি ঘটে এবং সেখানে এখন পর্যন্ত সকাল থেকেই সেই মরদেহ দুটি কিন্তু পড়ে রয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে এবং ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে মরদেহটির বিভিন্ন দেহের অংশ। আমরা পরবর্তীতে খবর পেয়ে এখানে পুলিশ, বিজিবি এবং গ্রামের বোম ডিসপোজাল ইউনিট এবং অপরাধ তদন্ত বিভাগ পুলিশের সিআইডি তারাও কিন্তু ঘটনাস্থলে এখানে উপস্থিত রয়েছেন। এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কর্মীরাও আসলে তারা এখানে বিভিন্ন উদ্ধার কাজের জন্য এখানে অবস্থান নিয়েছেন। পুরো এলাকাটাই আসলে অপরাধের যে ক্রাইম সিন সেটি হিসেবে আসলে গণ্য করে তারা ঘিরে রেখেছে এবং এই মুহূর্তে নিহত যে দুইজন তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। সেই বিক্ষত সে মরদেহটি এখনো পড়ে রয়েছে, রক্তাক্ত মরদেহটি। বাড়ির যে ঘরটিতে আসলে বোমা তৈরি করা হচ্ছিল সেই ঘরের বিভিন্ন যে আসবাবপত্র, টিনের চালা এবং দেয়াল একেবারে উড়ে গেছে। আশেপাশের স্থানীয়রা বলছিলেন যে আসলে নির্বাচনী পরবর্তী যে সহিংসতা সেই কাজে ব্যবহার করা হতে পারে এমন ধারণা করছে তারা, যার কারণেই মূলত একদম ভোর রাতের দিকে ককটেলগুলো বিস্ফোরণ বা হাত বোমাগুলো বিস্ফোরণ তৈরির সময় যে বিস্ফোরণ সেটি হয়েছে। এবং স্থানীয়রা বলছেন যে এই নির্বাচন পরবর্তী সহিংসতার কাজের জন্য এ ধরনের ঘটনা ঘটতে পারে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে ককটেল বিস্ফোরণের পর সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জে। দেখছেন সময় সংবাদ, সঙ্গেই থাকুন। আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস। দিনটি উদযাপনে আগারগাঁও মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে আয়োজন করা হয়েছে বসন্ত উৎসব। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার উম্মেহানি, সরাসরি যাচ্ছি তার কাছে।
সকাল থেকে যে বসন্ত উৎসবটি এখানে চলছিল সেটি কিন্তু একটু আগেই সমাপ্ত হলো এবং এখন কিন্তু আসলে সবাই নিজেদের মতো করে সময় কাটাচ্ছেন এবং এই যে কেউ ছবি তুলছেন, কেউ এখানকার যে মুক্ত মঞ্চটি ছিল সেটি আসলে সবার জন্য খুলে দেওয়া হয়েছে। সবাই সেখানে উঠছেন, সেখানে ছবি তুলছেন, অর্থাৎ একদমই নিজের মতো করে আসলে সময় কাটাচ্ছেন এবং সকাল থেকে কিন্তু আসলে এখানে নাচে গানে যে উৎসবের যে আমেজ ছিল সেটি কিন্তু আমরা আরও রঙিনভাবে দেখেছিলাম এবং একটু বলে রাখি যে এখানকার যে মুক্ত মঞ্চটি ছিল সেটি কিন্তু সকাল থেকে একেবারে নাচে গানে ভরপুর ছিল এবং আসলে বসন্ত তো আমাদের বাঙালির আসলে আবেগের ঋতু এবং বলা চলে যে ফাল্গুনের যে অফুরন্ত দান সেটিকে কিন্তু আসলে মানুষের জীবনেও আবর্তিত হয় এবং বসন্ত আসলে আসলে বাঙালিরা বিশেষ করে আমাদের মনে করিয়ে দেয় যে আসলে জীবন যেমন রঙিন হতে পারে তেমনই কিন্তু প্রকৃতির নিয়মে কিন্তু আবার শুষ্ক হওয়াটাও কিন্তু জরুরি এবং সেই শিক্ষার আলোকে কিন্তু সবাই এখানে বলছেন যে নির্ভয়ে প্রকৃতির সংস্কৃতি উৎসবগুলো যেন তারা পালন করতে পারেন এবং এখন কিন্তু এখানে কিন্তু আবির মেখে কিন্তু বসন্ত উৎসবের যে শেষ অংশ সেটি কিন্তু তারা পালন করছেন এবং বসন্ত উৎসব যে মানুষের জীবনে বিশেষ করে প্রকৃতির যে বন্দনা সেটি কিন্তু বাঙালি আসলে প্রতিটা মুহূর্তে করে এবং আমাদের যে এবং বাঙালির যে সংস্কৃতির যে একটি বড় অংশ এই উৎসবগুলো সেটি কিন্তু আসলে এই বসন্ত উৎসবের মাধ্যমে কিন্তু প্রকাশ পায় এবং আজ এই ছিল বসন্ত উৎসবের সর্বশেষ আমার কাছ থেকে। সরাসরি যুক্ত ছিলাম মুক্তিযুদ্ধ জাদুঘরে। স্টিল টেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। সময় সংবাদে আরও থাকছে, অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর, অর্ধশতাধিক লাশ ও ৮৬ ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর ইসরায়েলের, উপত্যকা পুনর্গঠনে। এবার বাণিজ্যের সংবাদ। সরবরাহ সংকটে রাজধানীর বাজারে সপ্তাহ ব্যবধানে বেড়েছে মুরগি ও সবজির দাম। রমজানের আগে শেষ সাপ্তাহিক ছুটির দিনেও তেমন একটা জমেনি বেচা কেনা। এই মুহূর্তে রাজধানীর কারণ বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। হাতে গোনা আর কয়েকদিন বাদে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস, আর আজ কিন্তু রমজান মাস শুরু হওয়ার আগে শেষ সাপ্তাহিক ছুটির দিন শনিবার, আর সাপ্তাহিক ছুটির দিন উপলক্ষে কিন্তু বাজারে কিন্তু ক্রেতার সমাগম বেশ কিছুটা বেশি আমাদের চোখে পড়ছে। সকাল থেকে কিন্তু এই সমাগমটা আমরা দেখতে পাইনি। সকাল থেকে কিন্তু আমরা রাজধানীর কারওয়ান বাজারে আছি, বিভিন্ন দোকান বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি যে সকাল থেকে ক্রেতা সমাগম কিছুটা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ক্রেতাদের ভিড় বেড়েছে, বিক্রি বাড়ছে। রমজান উপলক্ষে কিন্তু সবাই এখন নিজেদের যে প্রয়োজনীয় পণ্যগুলো সেগুলো কিন্তু কিনছেন। আর রমজানের আগ দিয়ে কিন্তু দানাদার পণ্যের বাজার কিন্তু কিছুটা স্থিতিশীল আমরা দেখতে পেয়েছি। ক্রেতারাও জানিয়েছেন যে তারা কিনে বেশ সন্তুষ্ট, যে পণ্যগুলো তারা কিনছে সেগুলো কিনে কিন্তু তারা বেশ সন্তুষ্ট। ডাল, চিনি, বেসন সবই কিন্তু সাধ্যের মধ্যেই তারা কিনতে পাচ্ছেন। দামগুলো যদি একটু জানিয়ে দিতে চাই, চিনি কিন্তু এখন বিক্রি হচ্ছে 105 টাকা কেজিতে, মসুর ডাল কিন্তু বিক্রি হচ্ছে 90 টাকায়, মুগ ডাল 120 থেকে 150 টাকা কেজি, খেসারি 95 থেকে 100, ডাবলি 50 থেকে 60, ছোলা বিক্রি হচ্ছে 85 থেকে 95 টাকায়। গেল কয়েক বছরের রমজানের আগ দিয়ে যে হাঁসফাঁস অবস্থা ছিল, মানুষ কেনাকাটা করতে এসে যে হাঁসফাঁস অবস্থা প্রকাশ করেছিল, এবার রমজানের আগ দিয়ে কিন্তু ক্রেতাদের মনে কিন্তু বেশ স্বস্তি রয়েছে। এই ছিল আমার কাছে বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। সরাসরি যুক্ত ছিলাম কারণ বাজারে। গাইবান্ধায় দুর্বৃত্তের কুড়ালের আঘাতে এক আইনজীবীর সহকারী নিহত হয়েছেন। নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার নিজ বাড়ির পাশে সুজনের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তার মাথায় কুড়াল দিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজে নেয়ার পথে মৃত্যু হয় সুজনের। জমি নিয়ে বিরোধে প্রতিবেশী এ হত্যাকাণ্ড ঘটাতে পারে বলে অভিযোগ করেন নিহতের ভাই। দেখছেন সময় সংবাদ। আন্তর্জাতিক প্রসঙ্গ, অজ্ঞাত পরিচয়ের মরদেহে ভরে উঠছে গাজার গণকবর,
স্থানীয় সময় শুক্রবার রেড ক্রসের মাধ্যমে 53টি মরদেহ এবং প্রায় 86 ব্যাগ মানবদেহের অংশ হস্তান্তর করা হয়। এদিকে আগামী 19 ফেব্রুয়ারি ওয়াশিংটনে বোর্ড অব পিস বৈঠকে গাজা নিয়ে নতুন পরিকল্পনার ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে জাকার্তায় মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ করে বোর্ড অব পিসে ইন্দোনেশিয়ার যোগদানের সিদ্ধান্তে নিন্দা জানান ফিলিস্তিনপন্থীরা। দেখছেন সময় সংবাদ। লা লিগার খবর, পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ রিয়াল মাদ্রিদের সামনে। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদকে হারালেই বার্সাকে টপকে টেবিল টপার হবে লস ব্ল্যাঙ্কোস। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচ শুরু হবে রাত 2টায়। অনিশ্চয়তা কাটিয়ে এই ম্যাচে শুরুর একাদশে থাকবেন অল হোয়াইট তারকা কিলিয়ান এমবাপ্পে। 2 দিন বিশ্রামে থেকে শুক্রবার দলের সঙ্গে অনুশীলন করেছেন এই ফরাসি স্ট্রাইকার। জ্বর থেকে সেরে ওঠা স্কোয়াডে ফিরেছেন রাউল অ্যাসেন্সিও। তবে সোসিয়েদাদ ম্যাচেও পাওয়া যাবে না জুড বেলিংহাম, রদ্রিগো আর এডার মিলিতাওকে। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ। 16-17 ফেব্রুয়ারির মধ্যেই নতুন এমপিদের শপথ। প্রতিযোগিতামূলক হয়েছে ভোট, ইইউর পর্যবেক্ষণ। নিরঙ্কুশ জয়ে তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন। গণতান্ত্রিক মূল্যবোধে দেশকে এগিয়ে নেয়ার প্রত্যাশা। গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান আলী রিয়াজের। ভূমিধস জয়ের পর প্রত্যাশা পূরণের চাপে বিএনপি। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও রাষ্ট্র পুনর্গঠনই বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষক। পরীক্ষায় ফেলবে অর্থনৈতিক সংকটও। এই ছিল দুপুর 12টার সময় সংবাদে। এরপর খেলার সময়ের সঙ্গে থাকবেন মাকসুম আলম খান। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে ধন্যবাদ। খেলার সময়ের আয়োজন নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।